আসসালামু আলাইকুম and a very good evening. আমরা আবার আজকে ক্লাস শুরু করছি। আজকে একটু র‍্যাপিড যাব। আমরা সিনারিও গুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম সম্ভবত আমরা সম্ভবত এই কোশ্চেনটাতে শেষ হয়েছিল। মূলত গত ক্লাসে যেই কোশ্চেন ব্যাংকগুলো ছিল সেগুলো মোস্টলি ছিল ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রিলেটেড। যেমন এই কোশ্চেনটা এই ধরনের কাছাকাছি ধরনের কোশ্চেন গুলি ছিল। 30-year-old lady attended psychiatry due to complex insomnia, feeling of worthlessness, lack of pleasure, excessive slowness of the most of the time for last 1 month, and fails to maintain his daily household activities satisfactorily. And what is the probable diagnosis? Mentioned 3 differential diagnosis investigations. That's almost common. এবং আমরা এইগুলো আগের ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা এই কোশ্চেনটা থেকে শুরু করি। A 55-year-old widow was brought to the emergency department with attempted hanging. For the last 1 month, she was increasingly sad, tearful, insomnia with inappropriate guilt for her husband's death. What is your provisional diagnosis? Mention two differential diagnoses and what immediate treatment will be appropriate for this case. Mention two common side effects of SSRI. Mention the name of two atypical antidepressants. অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। তো এই সিনারিওতে আমরা কি দেখছি? আত্মহত্যার চেষ্টা করেছে এবং তারপর সে increasingly sad, tearful, insomnia with inappropriate guilt for her husband's death. এখন এটার আমাদের মানে প্রফেশনাল ডায়াগনোস অবশ্যই হবে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। যেহেতু 1 মাসের হিস্ট্রি, আমরা ধরবো না মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। যদিও এখানে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সবগুলো ক্রাইটেরিয়া বলা নাই। অ্যাটেম্পটেড হ্যাঙ্গিং, দ্য সুইসাইডাল অ্যাটেম্পট একটা, ইনক্রিজিংলি স্যাড একটা, টিয়ারফুল এর মধ্যে আসবে, ইনসমনিয়া আরেকটা, আর গিল্ট। টোটাল 4টা সিম্পটম আছে, 5টা সিম্পটম নাই। ওকে, তারপর আমরা হয়তো কোয়ারি করলে বাকি জিনিসগুলো পাবো। মেনশন টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে ফার্স্ট 1 মান্থ, এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি হয়, আমাদের টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি কোশ্চেনগুলো পড়তে গিয়ে আসলে কিছু কিছু জায়গায় না এটা একটু মানে কোনো ব্যাপার যেটার এখন যদি আমি বলি 5 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, 3 ডিফারেন্সিয়াল, আসলে এই ব্যাপারটা হয় না ওইভাবে। হ্যাঁ, এখন এই যেমন 55-year-old ওমেন যেহেতু বলেছে, এখন যখন মেনশন টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কমন এটা একটা যে সিনারিওটা দিয়েছে এটা আসলে ডিপ্রেশনই, ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ওকে, এখন ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে নানা রকম ভাগ আছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেশন বা পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অনেকগুলো নিয়ে কোশ্চেন হতে পারে। এখানে আরো যেহেতু 55 বছর, মেনশন টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সেই ক্ষেত্রে আমরা এবং হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্টের কোশ্চেন আছে। গিল্টটা কোন লেভেলের আমরা জানি না, ডিলিউশনাল লেভেল থাকতে পারে, কারণ ডিলিউশন অফ গিল্ট বলে একটা টার্ম আছে। তার আদার্স কোনো ফিচার্স আছে কিনা, তার কোনো হ্যালুসিনেশন ছিল কিনা, কোনো হ্যালুসিনেটরি ভয় যেটা তাকে আত্মহত্যা করতে বলছিল, এরকম কোনো কিছু আছে কিনা, এগুলো আমাদের কোয়ারি লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি আসে এই ক্ষেত্রে, কারণ যেই পিকচারটা টিপিক্যাল একটা ডিপ্রেশনের পিকচার। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা আসবে সাইকোটিক ডিসঅর্ডার, কোনো একটা সাইকোসিস হয়েছে। সাইকোটিক ডিসঅর্ডারও কিন্তু তাদের ডিপ্রেশন থাকতে পারে, বিশেষ করে সিজোফ্রেনিয়া, বা যেহেতু 1 মাস যাবত আমরা কিন্তু বলতে পারি না। যেমন একটা আছে ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার, 1 মাসের মধ্যে, কিন্তু এটা একটু 1 মাস, লাস্ট 1 মান্থ। সুতরাং এটা আমাদের সিজোফ্রেনি ফর্ম ডিসঅর্ডার। এরকম যে কোনো আমরা, সুতরাং অনেকগুলো হতে পারে, আমরা শুধু বলবো সাইকোটিক ডিসঅর্ডার, কারণ অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। সাইকোটিক ডিসঅর্ডার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এবং আরেকটা আসবে, এই ক্ষেত্রে যেহেতু 55 বছর, তাদের ডিমেনশিয়াও হতে পারে। ডিমেনশিয়ার ফিচারও কিন্তু ইনিশিয়ালি কিছুটা ডিপ্রেসিভ ফিচার হিসেবে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তারপর যেমন পোস্ট স্ট্রোক ডিপ্রেশন, এই ধরনের কিছু অর্গানিক সাইকোস আছে যাদের
মানে কিছু মানে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশন। হ্যাঁ, তো সেটা হতে পারে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে বলতে পারি সাইকোটিক ডিসঅর্ডার, আরেকটা বলতে পারি ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশন। সাধারণত দেখা যায় যে স্ট্রোক বা কোনো রকম অর্গানিক কোনো ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন তার পরে কিছু ডিপ্রেশন ডেভেলপ করে, যেগুলো ইউজুয়ালি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট, ভেরি সিভিয়ার ডিপ্রেশন। হ্যাঁ, এবং তাদের দেখা যাচ্ছে যে এবং পুয়ার রেসপন্স টু দ্য মেডিকেশন, এবং তাদের এরকম সুইসাইডাল অ্যাক্টিভিটি বা সুইসাইডাল অ্যাটেম্পট বেশ কমন ওইসব কেসগুলোতে। সেটা হতে পারে। আমার মনে হয় মেনশন টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তবে কি এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে এই ধরনের ব্যাপারে এই টিপিক্যাল যে কোশ্চেনের ফরম্যাট আমাদের, এই একটা কিছু হলেই ওইটা 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, 3 আদার নেম, মেনশন 3 ড্রাগস, 3 এই ব্যাপারগুলো একটু সবকিছুতে আসলে যায় না। হ্যাঁ, আমার সিনারিওটা যদি এক্স্যাক্টলি ফিট করে, এখন সেটা আমি যদি আরো 5টা অল্টারনেটিভ চাই, সেটা কি মানে এটা কোনো জাজমেন্ট হয় না আসলে। হ্যাঁ, বরং এটা ইট উইল মেক ইউ মোর এন্ড মোর কনফিউজড। সুতরাং আমরা এখানে দুটো জিনিস বলবো, তার এইজ হিসেব করে এটা ডিমেনশিয়া বলবো, হ্যাঁ, এবং আরেকটা বলবো ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশন। আরেকটা আসতে পারে সাইকোটিক ডিসঅর্ডার। হোয়াট ইমিডিয়েট ট্রিটমেন্ট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কেস? ইমিডিয়েট ট্রিটমেন্ট অবশ্যই মেডিকেশন, অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন। ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন। ইমিডিয়েট ট্রিটমেন্ট যেহেতু সে অ্যাটেম্পটেড হ্যাঙ্গিং হয়েছে, এখন অ্যাটেম্পটেড হ্যাঙ্গিং এটা কোন পর্যায়ে? সেখানে কি সে জাস্ট হ্যাং করতে গিয়ে এখানে তার কোনো নেক ইনজুরি হয়েছে তারপরে তাকে হসপিটাল নিয়ে আসা হয়েছে, নাকি সে ওই প্রিপারেশনের সময় সামহাউ শি ওয়াজ ডিসকভার্ড? আমরা কিন্তু জানি না, এটা এখানে ক্লিয়ারলি মেনশন নাই। সুতরাং এই বিষয়টা উল্লেখ করা যেতে পারে যে এখানে যদি তার কোনো নেক ইনজুরি বা ওই ধরনের কোনো কিছু থাকে, দেন ইট শুড বি ম্যানেজড মেডিকেলি। সুতরাং হসপিটাল অ্যাডমিশন করে তার নেক ইনজুরি থাকলে ওটার জন্য প্রপার ফিজিওথেরাপি, এবং যদি তার নেক ইনজুরি রিলেটেড এবং প্রপার ইভ্যালুয়েশন এন্ড ট্রিটমেন্ট, আমরা ডিটেইলস যেমন এটা কি ফিজিওথেরাপি লাগবে নাকি মেডিকেশনস লাগবে, হ্যাঁ, নাকি কোনো রকম সার্জারি লাগবে, উই ডোন্ট নো। এখানে জানি না যে হ্যাং ইনজুরি যদি নেক ইনজুরি হয়ে থাকে হ্যাঙ্গিং করতে গিয়ে কি পরিমাণ ইনজুরি হয়েছে, সেটা অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ ডিসফাংশন। আর যদি তার রিপিটেড হ্যাঙ্গিং করার যে এরপরেও সে সুইসাইড তার অ্যাটেম্প্ট থাকে বা ইন্টেনশন থাকে, then we should admit her and give a close supervision to prevent further attempt. ওকে, এবং তারপরে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। এটাই হবে ইমিডিয়েট ট্রিটমেন্ট। আই থিঙ্ক এই শর্ট কয়েকটা কথাই হতে পারে যে যদি ইফ দ্যার ইজ এন ইনজুরি টু দ্য নেক, দেন ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি। If there is any threat of further attempting suicide, so there is an indication of hospitalization with close supervision or close monitoring to prevent further attempt and treatment of the underlying cause. Underlying cause আমরা এখন যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয় তাহলে তার ট্রিটমেন্ট, যদি ডিমেনশিয়া হয় ট্রিটমেন্ট, সাইকোটিক ডিসঅর্ডার হলে ট্রিটমেন্ট। এখন মেডিকেশন নির্ভর করবে তার আরো ফাইন্ডিংস গুলোর উপরে। তার আদৌ কোনো সাইকোটিক ফিচার আছে কিনা আমরা জানি না। তার ডিমেন্টিক ফিচার এখানে উল্লেখ করা নাই। 55 ইয়ার্স ওল্ড, সুইসাইডাল অ্যাটেম্প্ট এবং ডিপ্রেসিভ ফিচার, আমরা ধরে নিতে পারি যে ডিপ্রেশন, তার ডিমেনশিয়া বা তার কোনো কগনিটিভ ডিসঅর্ডার থাকতে পারে। সো উই হ্যাভ টু লুক ফর দ্য ফার্দার সিমটমস। এবং তারপরে আমরা এবং পরের কোশ্চেনটাই মেনশন টু কমন সাইড এফেক্টস অফ সুইসাইড। প্রবাবলি এখানে এটাই জানতে চাচ্ছে হোয়াট ইমিডিয়েট ট্রিটমেন্ট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ফর। কোশ্চেন আসলে ইমিডিয়েট ট্রিটমেন্ট ব্যাপারটা ওইরকম না। ইমিডিয়েট এখন আমরা বলতে পারি অ্যান্টিডিপ্রেসেন্ট তার ইমিডিয়েট ট্রিটমেন্ট, কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট তো রাতারাতি তার ডিপ্রেশনকে ইমপ্রুভ করে ফেলবে না। অ্যান্টিডিপ্রেসেন্ট ইট টেকস অলমোস্ট 2 to 4 উইকস টু গিভ এনি রেসপন্স অফ দ্য মুড। বাই দিস টাইম তাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে থ্রু আদার মেথডস, ক্লোজ অবজারভেশন, সুপারভিশন, কাউন্সিলিং, হ্যাঁ, এবং যদি তার ঘুমের সমস্যা থাকে সিডেটিভ and reassurance of course. যাই হোক, আমরা এটাই বলবো। এন্ড ম্যানেজমেন্ট অফ আন্ডারলাইং কজ দিয়ে আমরা হয়তো একটা বলতে পারি যে থ্রু মেডিকেশন এন্ড আদার নন মেডিকেল অর নন ফার্মাকোলজিক্যাল মেথডস।
এরপর আসবে মেনশন 2 কমন সাইড ইফেক্টস অফ এলসার। এটা আমরা আগের ক্লাসে বলেছি। প্রথম হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইড ইফেক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট, ডিসপেপসিয়া, নউশিয়া, ভমিটিং, হ্যাঁ এগুলো। এবং তারপরে আসবে আসলে হেডেক, এজিটেশন, কিছু নিউরোসাইকোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে বা সাইড ইফেক্টস থাকে। ইউজুয়ালি সবই মাইল্ড এবং সেলফ লিমিটিং। যেমন এজিটেশন থাকতে পারে, এনজাইটি থাকতে পারে, কিছুটা কিছুটা হেডেক, হ্যাঁ এই জিনিসগুলো হয়, কিছুটা ইনসমনিয়া। এগুলো মূলত তার কমন সাইড ইফেক্টস। এর মধ্যে আপনারা যে কোনো দুটা লিখতে পারেন। যদি খুব কমন না মনে হয় উই ক্যান, যদি জাস্ট 2 কমন সাইড ইফেক্টস, সুতরাং 2 কথা লিখতে হলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট and headache, or neurological upset like headache, nausea. That's it. Sorry, headache এবং insomnia. Mention the name of 2 atypical antidepressants. আসলে এই প্রশ্নটা হয় নাই। অ্যাটিপিক্যাল কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট এই টার্মটাই নাই আসলে। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আছে। অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট এই টার্মটা, কোশ্চেনটা কারা করেছে আমি জানি না। এটা যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কোশ্চেন এসে থাকে ইজ ভেরি আনফরচুনেট। যদি কোনো ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্টের কাছে আসে সেটাও আনফরচুনেট। আর যদি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে দেন ইট ডাজ মেক সাম সেন্স। কিন্তু সেক্ষেত্রে পুরো সিনারিও হচ্ছে ডিপ্রেশন রিলেটেড। সেখানে একটা অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট, সম্ভবত তারা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সম্পর্কে জানতে চাচ্ছে এবং সেটাকে তার অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট বলছে। বাট দিস টার্ম ডাজন্ট এক্সিস্ট। A 75-year-old retired high official was brought to the chamber of psychiatrists with the complaints of increasingly sad, tearful, insomnia with inappropriate guilt for the past misdeed. He also has intense death wish. What is your profession? আগেরটার মতোই কিন্তু, তাই না? Professional diagnosis হচ্ছে professional diagnosis major depressive disorder. What immediate treatment you will suggest for any patient of this sort of disorder with suicidal attempts and persistent suicidal thoughts? তার ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেশন, অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন, প্রিফারেবলি এসএসআরআই। এটাই আমরা উল্লেখ করবো আসলে। তারা এটাই শুনতে চাচ্ছে অ্যাকচুয়ালি। রাইট ডাউন 4 অল্টারনেটিভ ডায়াগনোসিস অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। খেয়াল করেন এই যে 4 অল্টারনেটিভ ডিসঅর্ডার, মানে ব্যাপারটা তো এত সহজ না আসলে। ঠিক আছে, মেজর ডিপ্রেসিভ আমরা 4টা অল্টারনেটিভস মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস শুনতে চাচ্ছে। আমরা একটা দিব ডিপ্রেসিভ মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আসবে depressive disorder due to general medical condition, persistent depressive disorder আসবে। এবং আমরা একটা মেডিকেল কন্ডিশনের কারণে যে সেটা অনেক কিছুই কভার দিবে। এবং আমরা সাইকোটিক ডিপ্রেশন এটা বলতে পারি। ওকে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ একটা সাইকোটিক ডিসঅর্ডার যেখানে ডিপ্রেশন ফিচার আছে, এটাকে আমরা বলি সাইকোটিক ডিপ্রেশন। এই টার্ম কয়েকটা উল্লেখ করলে আই থিংক ইট উড বি ফাইন। প্রথম হচ্ছে আসবে মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার, persistent depressive disorder due to general medical condition, এবং psychotic depression। অথবা আমরা বলতে পারি সাইকোটিক ডিপ্রেশন না বলে এখানে একটা ভালোই হবে বাইপোলার ডিসঅর্ডার বা বাইপোলার ডিপ্রেশন। এটা আরো ইট ডাজ মেক ভেরি গুড সেন্স। কারণ সাধারণত একটা বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টের কিন্তু ম্যানিয়া যেমন একপাশে ডিপ্রেশনও থাকে, সেটা একদম মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মতোই তার ফিচার গুলো, কিন্তু ওটা ডায়াগনোস কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার না। ওইটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার কারেন্টলি ডিপ্রেসিভ এইভাবে বলি। তো সুতরাং সেই ক্ষেত্রে এবং আর সংক্ষেপে আমরা বলি বাইপোলার ডিপ্রেশন। সুতরাং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যদি 4 অল্টারনেটিভ ডায়াগনোসিস চায় তাহলে আসবে প্রথমত মেজর মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কারণ ডিপ্রেশনের ক্রাইটেরিয়া কিছু থাকে, অ্যাংজাইটি থাকে এবং মিলে থাকে। তারপরে আসবে ডিপ্রেসিভ ডিসঅর্ডার জেনারেল মেডিকেল কন্ডিশন, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার এন্ড বাইপোলার ডিপ্রেশন। দ্যাটস গুড। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ ম্যানিয়া। ইজ এ ম্যানেজমেন্ট, রাইট? ইটস বিগ কোশ্চেন। এটার মধ্যে সাথে ম্যানেজমেন্ট অফ ম্যানিয়া মানে তার মানে অনেক কিছু কথাবার্তা আসবে। আচ্ছা, আমরা ম্যানিয়া রিলেটেড কিছু সিনারিও পরে আছে, আমরা সেইখানে জিনিসটা ডিসকাস করব।
On the first day of internship, send a psychiatric assessment of depressed mode. What inquiry will carry out in such case? How to assess severity of suicidal intent? A middle-aged woman with diabetes mellitus is also having depressive disorder came to you. What symptoms you would look for? Take care of your plan. Tell your প্রচুর সিভিয়ার মানে স্পেলিং মিস্টেকস আছে। ওকে, আবারও ডিপ্রেশন, সেটা হচ্ছে ডিপ্রেস মোড, ইনকোয়ারি, ক্যারিয়ার সার্চ কেস। এখন ইনকোয়ারি করতে গেলে ওই যে ডিপ্রেশন রিলেটেড ডিপ্রেস মোড এসছে, সুতরাং আমরা আরো যেসব ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া সেগুলো আমরা ইনকোয়ারি করব, যে তাদের ল্যাক অফ ইন্টারেস্ট আছে কিনা, স্লিপ ডিস্টারবেন্স আছে কিনা, তার অ্যাপিটাইটে কোনো চেঞ্জ আছে কিনা, তার সাইকোমোটর এজিটেশন বা রিটার্ডেশন আছে কিনা, কনসেন্ট্রেশন কেমন, তার কোনো গিল্ট ফিলিংস আছে কিনা, তারপর হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন আছে কিনা, মোর ইম্পর্টেন্টলি। তারপরে দেখতে চাইবো ডিপ্রেসড মোড নিয়ে আসছে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, কিন্তু এটা কিন্তু ম্যানিয়াও থাকতে পারে আগের ইতিহাসে, তাহলে কিন্তু এটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হবে না, এটা বাইপোলার ডিসঅর্ডার হয়ে যাবে। সুতরাং আমরা আরো এনকোয়ারি করব যে তাদের কোনো নোন কোনো মেডিকেল ইলনেস আছে কিনা যেটার কারণে ডিপ্রেশন হতে পারে, যেমন কোনো সিভিয়ার কোনো মেডিকেল ইলনেস, যেমন ক্যান্সার, এরকম কোনো কিছু, বা রিউমাটোলজিক্যাল ডিজিজ, এগুলো আছে কিনা। স্পেসিফিক ভাবে ডিপ্রেসিভ ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে এরকম কোনো কিছু আছে কিনা, যেমন হাইপোথাইরয়েডিজম বা আদার হরমোনাল ডিসঅর্ডারস, এগুলো আছে কিনা। হ্যাঁ, অর্থাৎ মেডিকেল ইলনেস আছে কিনা, এবং তার অন্য কোনো সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা, যেমন তার কোনো সাইকোটিক ডিসঅর্ডার অথবা তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ ম্যানিয়া আছে কিনা। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। প্লাস জানতে হবে যে তারা কোন রকম ড্রাগ অ্যাবিউজ হিস্ট্রি আছে কিনা, বিশেষ করে যেমন যারা ইয়াবা খায়, অ্যামফিটামিন, তাদের কিন্তু কম প্রেজেন্টিং ফিচারটাই হচ্ছে তারা কিছুদিন খুব হাই ফিল করে এবং তারপরে লো। অর্থাৎ যেমন যে কয়দিন ধরে ইয়াবা খেলো, ওই ইয়াবা খেলেও তার কয়েকদিন কিন্তু তার বেশ হাই ফিল করে, খুব হাই স্পিরিট, খুব মানে ইউফোরিক। দেন আবার কয়েকদিন যখন গ্যাপ দিল, দেন দে বিকাম ভেরি লো। ঠিক আছে, বা সাধারণত দেখা যাচ্ছে এটা আমরা দেখবো। তারপর তাদের পার্সোনালিটিটা আমরা দেখতে চাই, এনকোয়ারি যখন করব তাদের পার্সোনালিটির প্যাটার্ন। কারণ দেখা যাচ্ছে কিছু সংখ্যক পার্সোনালিটি প্যাটার্ন, দোজ হু আর অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন অর হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষরা খুব দ্রুতই তাদের মানে ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যেটা এই আজকে ভালো কালকেই খারাপ, পরশু ভালো তো তারপরে 2 দিন খুব খারাপ। কারণ এটা কিন্তু ক্লিয়ারলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার না, কিন্তু তারা হচ্ছে যে দেখা গেল পরিবেশ পরিস্থিতি দিয়ে তারা খুবই মোটিভেটেড, অর আই উড সে ম্যানিপুলেটেড। সুতরাং দেখা যাচ্ছে যে একটু কোনো কিছু, বাসার কেউ একটু তাকে একটু ক্রিটিসাইজ করলো সে ডিপ্রেসড, অফিসে কেউ একটু অবলিক কমেন্টস করলো সে ডিপ্রেসড। হ্যাঁ, কেউ তাকে আজকে খুব বেশি পাত্তা দিল না, সে মনে হচ্ছে আজকেই মরে যায়, জীবন রেখে লাভ কি। হ্যাঁ, they seek approval from everyone, and they always are in a high need of approval. Okay, এইগুলো হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার টু ইউ। আমরা এই জিনিসগুলো কোয়ারি করব, এবং হচ্ছে হাউ টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ দ্য সুইসাইডাল ইন্টেন্ট। ওয়েল, সিভিয়ারিটি অফ দ্য সুইসাইডাল ইন্টেন্ট কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যে এটা হচ্ছে যে একটা মানুষ আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু এটা আসলেই তার কতটা মানে তীব্র ছিল তার আত্মহত্যার ইচ্ছাটা, সেটা আমরা কিভাবে দেখবো? সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমরা দেখতে পারি। সেটা হচ্ছে যে আত্মহত্যার সময় কখন সে আত্মহত্যা করতে চেয়েছে। হ্যাঁ, সাধারণত দিনের বেলায় বা সন্ধ্যার সময় ধরে নিতে পারি যে এই সময়ে তার আশপাশে মানুষ থাকবে, তারা তাকে সেভ করবে। সুতরাং কারো যদি তীব্র আত্মহত্যার ইচ্ছা থাকে, এই টাইমটা খুব কমন না। সাধারণত এই সময়গুলো আত্মহত্যার চেষ্টা কেউ করতে পারে, সেটা যার ঝোঁকের মাথায় করে ফেলছে, অত চিন্তা করে না, বা আসলে ওইভাবে ঠিক মরে যাওয়ারও ইচ্ছা ছিল না, একটু চাচ্ছিল যেটা নিয়ে সবাইকে সে একটা মেসেজ দিক, সবাই একটু তাকে দিকে একটু মনোযোগ দিক, একটু অ্যাটেনশন সিকিং। কিন্তু সিভিয়ার সুইসাইড দেখা যাচ্ছে তার মাঝরাত্রে এমন সময় সবাই ঘুমিয়ে পড়েছে। তারপরে অ্যাক্ট ক্যারিড আউট ইন আইসোলেশন অর নট, দেখা গেল যে এমন সাধারণত ওই পাশে হাজবেন্ড শুয়ে আছে, তখন সে সুইসাইডের চেষ্টা করছে, তো এটা তো ধরে নেওয়া যায় যে আসলে সে চাচ্ছে হাজবেন্ডটা দেখুক এবং তাকে রেস্কিউ করুক, অনেকটা এই টাইপেরই। হয়তো সে চাচ্ছে যে তার কষ্টটা হাজবেন্ডের সামনে একটু শো করার জন্য, সে কষ্ট পাচ্ছে, এটা ট্রু, কিন্তু পুরোপুরি হয়তো মরে যাওয়ারও ইচ্ছা নাই, কিছুটা বেঁচে থাকার ইচ্ছা এখনো আছে। কিন্তু কিছু থাকে খুবই সিভিয়ার সুইসাইডাল ইন্টেন্ট, সেগুলো বোঝার আরো কিছু রাস্তা আছে। যেমন তারা সুইসাইডের আগে কোনো হেল্প সিক করেছে কিনা, বা ইভেন ওই ইভেন্টের সময় হেল্প সিক করেছে কিনা।
দেখা যায় অনেক সময় করে না। হ্যাঁ, দেখা গেল এমন একটা সময় বেছে নিয়েছে, ওই যে বললাম যে হয়তো মিডনাইটে যখন সবাই ঘুমিয়ে গেছে, বা হয়তো আলাদা একটা রুমে, হ্যাঁ, যেখানে কেউ থাকে না, হয়তো ভেতর থেকে দরজা বন্ধ করেছিল কিনা। অর্থাৎ এটাও একটা ব্যাপার যে তাকে সে যদি মনে চায় যে না আমাকে হেল্প করুক, শেষ পর্যন্ত আমাকে উদ্ধার করুক, দেখা গেল যে সে দরজা পুরোপুরি লক করে নাই, যে কেউ বাইরে থেকে খুলতে পারবে। আবার কেউ যদি ভালোভাবে লক করে রাখে, ধরে নিতে হবে যে সে চাচ্ছে যে সুইসাইড করবে এবং কেউ তাকে উদ্ধার করতে না পারুক। এটা তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কেউ সুইসাইডাল নোট রেখে যায়। এরকম কোন নোট রেখে গিয়েছিল কিনা? নোট লেখা মানে আমরা ধরে নেব যে আসলে একটা সিভিয়ার একটা intent। তারপরে দেখা যায় যে অনেক সময় সুইসাইড করার আগে কেউ স্পেসিফিক্যালি কিছু রকম কাজ করে যায়, যেমন সে কিছু উইল করে গেল, হ্যাঁ, তার সম্পত্তির বিলি বন্টন করে গেল লয়ারের মাধ্যমে, পরে হয়তো সেগুলো ডিসকভার্ড হয় যে আসলে সে নিজের থেকে আগে থেকে প্রিপারেশন নিচ্ছিল যে সে কি সুইসাইড করবে, বা আরো ইমিডিয়েট কোনো কারো কাছে কোনো লোন টোন থাকলে এগুলো শোধ করে যায়। হ্যাঁ, এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সাধারণত যাদের খুব সিভিয়ার সুইসাইডাল ইন্টেন্ট থাকে তারা আসলে আত্মহত্যার আগে, দেখা গেল যে আত্মহত্যা করলো তার আগের দিন বা ওই দিনই সন্ধ্যায় কাউকে জাস্ট ইমিডিয়েটলি আগে, জাস্ট বিফোর হ্যান্ড অফ দ্য ইভেন্ট, যে তারা কাউকে হয়তো নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স বা ফেসবুক বা অন্য কোনো থ্রুতে একটা মেসেজ দেয় যে ইয়েস দে আর গোয়িং টু এন্ড দেয়ার লাইফস, এরকম। ঠিক আছে, যেই পয়েন্টগুলো বলেছি এইগুলো মূলত ইন্ডিকেট করে সিভিয়ারিটি অফ সুইসাইডাল ইন্টেন্ট। এবং আরো দেখা যায় যে যে তারা কোনো প্রিপারেশনস নিচ্ছিল কিনা। দেখা যাচ্ছে যে সব দেশে তো পারা যায় না, বাংলাদেশে তো এখন তাও কোনো কোনো জায়গায় রেস্ট্রিক্টেড বেনজোডাইজেপিনস বা এই ঘুমের ওষুধ, দেখা গেল যে সে আগে সপ্তাহখানেক ধরে প্রতিদিন 10টা করে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কালেক্ট করছে, বা সে ওই রকম যদি পয়জন দিয়ে সেট করার চেষ্টা থাকে সেই পয়জনটা কালেক্ট করছে, এই ধরনের কিছু প্রিপারেশনে সে কিছু সময় দিয়েছে, এগুলো যদি জানা যায় ধরে নিতে হবে যে ইয়েস এটা একটা সিভিয়ারিটি সিভিয়ার ইন্টেন্ট অফ সুইসাইড। And patient diabetes mellitus is also having depressive disorder came to you, what symptoms you would look for? Definitely আমরা আমাদের ডায়াবেটিস থাকলে আমরা তার ডায়াবেটিস রিলেটেড যেই সব আমাদের ডিপ্রেশনের সিমটমস যেগুলো লুক করতে হবে সেগুলো তো আমরা বললাম। সাথে ডায়াবেটিস থাকলে আমরা দেখব তার আদার্স কোনো ফিজিক্যাল কোমরবিডিটিস আছে কিনা। ওকে, যেমন তার কার্ডিয়াক স্ট্যাটাস, তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস, হ্যাঁ, তার ওভারঅল বডি ফাংশনিং, তার ওয়েট, হাইট, এবং তার ব্লাড প্রেশার, তার ভাইটাল সাইন্স গুলো, এবং মেডিকেশনস, সে ডায়াবেটিস মানে সে কি মেডিকেশনস নিচ্ছে, ডায়াবেটিস কি কন্ট্রোলড না আনকন্ট্রোল। কারণ আমরা যখন অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। যেমন একটা ডায়াবেটিক পেশেন্ট, সেই ডায়াবেটিক পেশেন্টের যদি ওভারওয়েট থাকে, হ্যাঁ, বা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু তাকে যদি আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে মিট্টাজিপিন দেওয়ার চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরকে খুব ভেবে চিন্তে দিতে হবে, কারণ মিট্টাজিপিন হ্যাজ এ টেন্ডেন্সি টু ইনক্রিজ ওয়েট। হ্যাঁ, তো সুতরাং মিট্টাজিপিনের ওয়েট বাড়ানোর টেন্ডেন্সি আছে, এবং মানে হুইচ ক্যান জিওপার্ডাইজ দ্য কন্ট্রোল অফ ডায়াবেটিস। সুতরাং সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে, সেক্ষেত্রে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে আমরা তাদেরকে মিট্টাজিপিন দিব না। ওকে, বা তার যদি কোনো কার্ডিয়াক কোমরবিডিটিস থাকে, ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস মেলিটাস আছে তাদেরকে তো আমাকে দেখতেই হবে যে তার কোনো কার্ডিয়াক অ্যাবনরমালিটিস আছে কিনা, নিউরোলজিক্যাল অ্যাবনরমালিটিস আছে কিনা। তো কার্ডিয়াক যদি তার ডিজিজ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিসিএ ব্যবহার করতে হবে খুবই সাবধানে। ওকে, তো এই ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ যার উপর যদি ডায়াবেটিস মেলিটাস থাকে আমরা ডায়াবেটিস কন্ট্রোল আর আনকন্ট্রোল কি ধরনের মেডিকেশনস নিচ্ছে, এবং তার রিলেটেড কোনো ডায়াবেটিক রিলেটেড যেসব কোমরবিডিটিস থাকে সেগুলো আছে কিনা সেগুলো আমরা দেখব। হোয়াট সিমটমস উড লুক ফর, টেক ইওর কেয়ার প্ল্যান, ওইটাই যে জিনিসগুলো একটু ডিটেইলে বলা আর কি। Universities come to know the print media that depression is how can we further information, can we understand the core symptoms of depression? এটা মানে written core symptoms of depression, core symptoms of depression হচ্ছে দুইটা core symptoms কিন্তু অনেকগুলো। core symptoms হচ্ছে depressed mood আর অ্যানহিডোনিয়া। ডিপ্রেসড মুড হচ্ছে তার মনের বিষণ্ণতা, এবং সেই বিষণ্ণতাটা কিরকম, ওই যে আমরা বলেছিলাম
হুইচ ইজ আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে ডিপ্রেস মোড কখন ডিপ্রেস মোড কেন নট জাস্ট নর্মাল স্যাডনেস না, কারণ এটা এটা হবে পারসিস্টেন্ট, অর্থাৎ একটা লম্বা সময় ধরে অ্যাটলিস্ট 15 ডেজ। ওই 2 দিন 3 দিন ডিপ্রেশন কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডার না, হ্যাঁ মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন না। পারসিস্টেন্ট পারভাসিভ মানে শুধু ঘরের মধ্যে মন খারাপ, বাইরে বের হলেই শান্তি আনন্দ, কলেজে গেলে স্কুলে গেলে বা অফিসে গেলে কোনো সমস্যা নাই, বন্ধু বান্ধব কলেজের সাথে খুব ভালো, ঘরের সমস্যা, এটা কিন্তু আসলে ডিপ্রেশন না। কারণ আমরা যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন বলি ঘরে বাইরে সব জায়গাতেই হবে। পারভাসিভ ইন অল সিচুয়েশনস, ওকে। পারসিস্টেন্ট পারভাসিভ প্রিডমিনেন্ট মোড, অর্থাৎ দিনের বেশিরভাগ সময় তার আসলে মনটা খারাপই থাকে, মাঝে মাঝে হয়তো কোনো সিচুয়েশনে একটু ইমপ্রুভ হয়, কিন্তু বেশিরভাগ সময় মনটা খারাপ থাকে। অর্থাৎ পারভাসিভ, পারসিস্টেন্ট এন্ড প্রিডমিনেন্ট মোড, এবং হুইচ মে হ্যাভ ডায়োনাল ভেরিয়েশন, অর্থাৎ দেখা যাচ্ছে যে দিনে রাত্রে তাদের মুডের তারতম্য হয়। দেখা গেলো ডিপ্রেশনটা সাধারণত ক্লিনিক্যাল ডিপ্রেশন, এটা সকালে সবচেয়ে বেশি খারাপ থাকে এবং যত গ্র্যাজুয়ালি ডে বাড়তে থাকে তাদের মনটা একটু আস্তে আস্তে ভালো হয়। এটা একটা কোরিলেশন আছে অ্যাবাউট দ্য কর্টিসল লেভেল অফ আওয়ার বডি। দেখা যাচ্ছে আমাদের আর্লি মর্নিং এ আমাদের হাইয়েস্ট কর্টিসল কনসেন্ট্রেশন থাকে এবং তখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি গ্লুমি মুডটা। আবার যখন বেলা বাড়তে থাকে বিকেলের দিকে কর্টিসল কনসেন্ট্রেশনটা কম থাকে এবং তখন দেখা যায় যে আস্তে আস্তে মুডটা ইমপ্রুভ করতে থাকে। এটা একটা এবং হচ্ছে মুড রিঅ্যাক্টিভিটির কথা আমরা বলেছিলাম যে সাধারণত ক্লিনিক্যাল ডিপ্রেশনে দেখা যায় যে তাদের মুড রিঅ্যাক্টিভিটি কম থাকে বা থাকে না। সিভিয়ার ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, দেখা যাচ্ছে যে সাধারণত আমাদের যে গ্লুমিনেস বা অনেক সময় বিমর্ষ বা আমাদের একটু মন খারাপ স্যাডনেস, এগুলো দেখা যাচ্ছে যে স্যাড ঠিক আছে, কিন্তু আমার একটা সুষ্ঠু আনন্দের সংবাদ শুনলাম মনটা ভালো হয়ে গেল, একটা গুড নিউজ শুনলাম মনটা ভালো হয়ে গেল, একটা ভালো বন্ধুর সাথে দেখা হলো মনটা ভালো হয়ে গেল, হ্যাঁ একটা ফ্যামিলি খুব পরিচিত কাছের ঘনিষ্ঠ কেউ আসলো মনটা ভালো হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল ডিপ্রেশন সেগুলোতে দেখা যায় যে মুডটা রিঅ্যাক্টিভিটিতে কম or অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো আনন্দের সংবাদ, কোনো সুসংবাদ, ভালো সংবাদ, গুড কোম্পানি কোনো কিছুতেই মনটা ভালো হতে চায় না। ওকে, এইটাই হচ্ছে মানে ডিপ্রেস মোড। আর এবং এই ডিপ্রেস মোডটা শুধু নিজেই বলবে না, ইট শুড বি অবজারভেবল বাই আদার্স, অর্থাৎ এটা ফ্যামিলি মেম্বার্সরাও বলবে যে আসলে সে ডিপ্রেশন হয়ে যাচ্ছে, কয়েকদিন আমরা দেখছি তার কলিগসরাও বলবে যে ইয়েস দেয়ার ইজ সামথিং চেঞ্জ। তো আরেকটা হচ্ছে তার অ্যানহিডোনিয়া, অর্থাৎ আমরা এটা সহজ বললে যে আগে যে সমস্ত কাজকর্ম করলে সে আনন্দ পেত, এখন ইদানিং আর এগুলোতে তেমন আনন্দ পাচ্ছে না। যেমন কেউ গান শুনতে ভালো লাগতো, বই পড়তে ভালো লাগতো, বাইরে খেতে যেতে, ঘুরতে যেতে, গল্প করতে ভালো লাগতো, কিন্তু এখন আর টেলিভিশন দেখতে ভালো লাগতো, এখন আর এগুলোতে কোনো কিছুতেই সে আর আগের মতো আনন্দ খুঁজে পাচ্ছে না। ওকে, এবার আমরা আসবো আবার সেই ডিপ্রেশন নিয়ে, sleep disturbance, appetite, memory impairment, foodlessness, interest in activities. What is your clinical diagnosis? Depressive disorder, major depressive. How will you manage the case? আমরা আগে এগুলো নিয়ে আলোচনা করছি। Name stress related disorder. Mention adverse effect of SSRI. Adverse effect of SSRI তো অনেক adverse effect। এটাকে আচ্ছা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার যদি আসে আমাদের আসবে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। অনেকগুলো বলা যাবে, আমরা কয়েকটা জিনিস বলি। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, তারপরে আসবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তারপরে আসবে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, তারপরে আসবে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। এইগুলি মূলত স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। কনভার্সন ডিসঅর্ডার, এগুলো স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। ওকে, মেনশন অ্যাডভার্স ইফেক্ট অফ এসএসআরআই। এসএসআরআই এর অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট আমরা আগেও বলেছি, সেখানে 2-3টা কথা উল্লেখ ছিল, আমরা কমনলি বলেছি। আমরা এটা বই থেকে দেখে আসতে পারি, তারপর আমি একবার জাস্ট বলে দিই। মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট, এটা হচ্ছে কমন। এর মধ্যে আসবে ডিসপেপসিয়া, নওশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ এগুলো আসবে। তারপরে আসবে নিউরোসাইকোলজিক্যাল, যেমন নিউরোসাইকোলজিক্যাল এর মধ্যে আসবে ইনসমনিয়া, হেডেক, অ্যাংজাইটি, এজিটেশন, হ্যাঁ এই জিনিসগুলো আসবে। তারপরে আসবে আরো কিছু আছে, যেমন সেক্সুয়াল কিছু অ্যানরগাজমিয়া। তারপরে আর কিছু লেস কমন এন্ড ভেরি রেয়ার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন ব্লিডিং ম্যানিফেস্টেশনস, এটা হতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডিউ টু সিয়াড,
syndrome of inappropriate adage secretion, এটা হতে পারে অ্যালোপেশিয়া হতে পারে। ওকে, এগুলো মূলত তার common and least common side effects. A 45-year-old street beggar was arrested by the police with the charge of demanding himself as a mayor in the city. While brought to the emergency, it seems that of his thoughts were racing. He was agitated, jocular, and expansive. What may be likely diagnosis? Mention 2 first-line pharmacological agents to treat this case. Mention the name of 2 commonly used antipsychotic to treat this case. Mention 5 DSM diagnostic criteria. I've mentioned Vinet. প্রথমত হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে যে এটা ডায়াগনোস হচ্ছে এটা ম্যানিয়া, হোয়াট মে 45 ইয়ার্স ওল্ড লাইকলি ডায়াগনোসিস ম্যানিয়া। ওকে, এখন ম্যানিয়া কিসের জন্য? অনেক কারণে ম্যানিয়া হতে পারে, ঠিক আছে। ম্যানিয়া ইট ক্যান পিওরলি এটা বাইপোলার 1 ডিসঅর্ডারের কারণে হতে পারে, অথবা ম্যানিয়া ডিউ টু সাবস্টেন্স ইউজ হতে পারে, ম্যানিয়া ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশনস হতে পারে, ম্যানিয়া ডিউ টু এই যে এইগুলি কিন্তু হতে পারে যেগুলো বললাম। তো আমরা শুধু বলবো এটা মোস্ট লাইকলি ডায়াগনোস, কারণ আমরা কিন্তু জানি না যে তার কোনো স্ট্রোক হয়েছে কিনা, তার কোনো ব্রেইন ডিসঅর্ডার আছে কিনা, হ্যাঁ, তার কোনো রকম সে কোনো স্ট্রিট বেগার, সে কোনো ক্যানাবিস অথবা কোনো রকম অ্যামফিটামিন বা কোনো ড্রাগস নেয় কিনা, আমরা কিছুই জানি, সেগুলো কিছু মেনশন করা নেই। ওকে, যেমন তার আরো কোনো ফিজিক্যাল ইলনেস আছে কিনা, হাইপার থাইরয়েডিজম, তার কোনো মানে স্টেরয়েড ইনডিউস কোনো মেডিকেশন ইনডিউস কিনা, স্টেরয়েড নেয় কিনা, আমরা কিছু জানি, অনেক কিছু হতে পারে। আমরা বলবো জাস্ট ম্যানিয়া। ওকে, লাইকলি ডায়াগনোসিস ম্যানিয়া, কারণ এটা একটা ম্যানিক এপিসোড, কিন্তু ম্যানিয়াটা কিসের জন্য সেটা আমরা জানি না। মেনশন 2 ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল, ফার্স্ট লাইন অ্যান্টিসাইকোটিক এবং মুড স্টেবিলাইজার। ওকে, ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল এজেন্টস, অ্যান্টিসাইকোটিক, মুড স্টেবিলাইজার, এই দুইটা জিনিস আমরা বলবো। মেনশন দ্য নেম অফ 2 commonly used antipsychotic to treat this case. Commonly used antipsychotic যদি আমরা বলি তাহলে আসবে commonly used, আমরা এখন ইউজুয়ালি আমরা কিন্তু অ্যান্টিসাইকোটিক দিলে আমরা সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক দেওয়ার চেষ্টা করি, এবং এই ধরনের পেশেন্ট যাদের মানে ম্যানিয়াতে সাধারণত কমনলি স্লিপ ডিস্টার্বেন্স থাকে, পেশেন্ট ঘুমাতে চায় না, সুতরাং তাদেরকে এজিটেশনটা কমানোর জন্য আমরা 2 ধরনের অ্যান্টিসাইকোটিক ইউজুয়ালি ব্যবহার করি, অনেক ধরনের ব্যবহার করি। এর মধ্যে ওলানজাপাইন এটা একটা অ্যান্টিসাইকোটিক, এবং কুইটিয়াপাইন, এই দুইটাই আমরা ব্যবহার করি। এছাড়া কিন্তু হ্যালোপেরিডল, বেশি এজিটেটেড অ্যাগ্রেসিভ থাকলে হ্যালোপেরিডলও ব্যবহার করা যায়, ব্যবহার করা হয়, কিন্তু আমরা এই দুইটা উল্লেখ করতে পারি, অথবা উল্লেখ করতে ওলানজাপিন, হ্যালোপেরিডল, বা হ্যালোপেরিডল, ওলানজাপিন, কুইটাপিন, এই তিনটার থেকে যে কোনো দুইটা মেনশন করলেই হবে। মেনশন দ্য নেম অফ 2 common antipsychotic. Mention 5 DSM diagnostic criteria of above mentioned Vinet. 5 DSM ক্রাইটেরিয়া, তো এখানে সব অনেকগুলো বলা আছে। একটা প্রথমত হচ্ছে ইলেটেড অর এক্সপান্সিভ মুড, হ্যাঁ, এন্ড ওভার অ্যাক্টিভিটি, এর মধ্যে এটা হচ্ছে ক্রাইটেরিয়া থাকতে হবে। এর মধ্যে 5 মেনশন যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলে, একটা হচ্ছে আসবে টকেটিভনেস দেন ইউজুয়াল, ডিক্রিজ নিড ফর স্লিপ, তারপরে আসবে ডিক্রিজ নিড ফর টকেটিভনেস দেন ইউজুয়াল, তারপর হচ্ছে কি বলে থট রেসিং, এটা একটা এখানে উল্লেখ করেছে, থট রেসিং, ডিস্ট্রাক্টিবিলিটি, এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে আরেকটা সাইকোমোটর এজিটেশন, এটা একটা ইনক্রিজড বাইং স্প্রি, এটা একটা, অর্থাৎ অনেক বেশি খরচ করতে চায়, হ্যাঁ, তারপর হচ্ছে গ্র্যান্ডিউসিটি অথবা ইনক্রিজ সেলফ এস্টিম, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা টকেটিভনেস দেন ইউজুয়াল, ইনক্রিজ সেলফ এস্টিম, ডিক্রিজ নিড ফর স্লিপ, তারপরে আসবে ডিস্ট্রাক্টিবিলিটি, থট রেসিং, এরপরে আসবে ইনক্রিজ বাইং স্পিড। অ্যাফোর্ডেবল ওই একই সিনারিটা, সেম সিনারিও, সেম। Middle-aged man present with episodic nature of talkativeness, sleeplessness, overactivity, violent behavior for last 15 years. Episodic, মাঝে মাঝে হয়। Each episode lasts for 2 to 3 months and improves after treatment. What is your diagnosis? Episodic যেহেতু বলেছে 15 বছর যাবত মাঝে মাঝে হয়, আমরা এটা ধরে নিতে পারি এটা বাইপোলার, স্লিপলেসনেস, ওভার অ্যাক্টিভিটি এন্ড ভায়োলেন্ট বিহেভিয়ার।
এটা ভায়োলেন্ট বিহেভিয়ার যেহেতু করছে, আমরা ধরে নেব এটা আসলে বাইপোলার 1 ডিসঅর্ডার। সাধারণত বাইপোলার 2 ডিসঅর্ডার যেটা, অর্থাৎ হাইপোম্যানিয়া প্লাস হচ্ছে মেজোডিপ্রেসিভ ডিসঅর্ডার এপিসোডিক, সেখানে আসলে ভায়োলেন্সটা কমন না। ঠিক আছে, এটাকে আমরা বাইপোলার 1 ডিসঅর্ডার বা আরো সেফ সাইড থাকার জন্য বাইপোলার ডিসঅর্ডার। মেনশন 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মিডল এজেড ম্যান যেহেতু বলেছে 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তো বাইপোলার ডিসঅর্ডার বললাম। আরেকটা আসবে সাইকোটিক ডিসঅর্ডার, যেমন সিজোফ্রেনিয়া, কিন্তু সেখানে আমরা টকেটিভনেস, স্লিপলেসনেস, ওভার অ্যাক্টিভিটি, খুব ভায়োলেন্ট বিহেভিয়ার যেহেতু আছে, সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলতে পারি। আরেকটা বলতে পারি অর্গানিক সাইকোসিস, কিন্তু সেখানে তো আসলে এরকম এপিসোডিক হবে না। তো এটা সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। আর আমরা বলতে পারি বাইপোলার ডিসঅর্ডার। তো বললাম ইটস ভেরি ডিফিকাল্ট এইভাবে আসলে ওই 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একটা হচ্ছে যেহেতু এপিসোডিক নেচারে হচ্ছে, আমরা এটাকে বলবো প্রথম, হ্যাঁ বাইপোলার ডিসঅর্ডার তো থাকলো। বাইপোলার ডিসঅর্ডার অনেক, শুধু বাইপোলার ডিসঅর্ডার 1-2 হতে পারে, বাইপোলার ডিসঅর্ডার টু জেনারেল মেডিকেল কন্ডিশন, বাইপোলার ডিসঅর্ডার টু সাবস্টেন্স, অনেকগুলোই হতে পারে। আমরা সেদিকে যাচ্ছি না, বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে রেখে দিলাম। সাথে আরেকটা দিব আমরা 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোস যেহেতু বলেছে, একটা দিব আমরা সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এবং বাইপোলার ডিসঅর্ডার ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশন। এই দুইটা দিলেই হবে। ওকে, সিজোফ্রেনিক ডিসঅর্ডার হচ্ছে যেখানে সিজোফ্রেনিয়ার সিম্পটম থাকবে, সিজোফ্রেনিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করবে এবং ম্যানিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা বাইপোলার ডিসঅর্ডার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করবে একই সঙ্গে। এটাই হচ্ছে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। অথবা সহজ, যেহেতু টকেটিভ, স্লিপ ওভার অ্যাক্টিভিটি, ভায়োলেন্ট বিহেভিয়ার, আমার মনে হয় সিজোফ্রেনিয়াও আসতে পারে। আচ্ছা, তার মানে আমরা দুইটা লিখবো, একটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার টু জেনারেল মেডিকেল কন্ডিশন অর মেডিকেশন এন্ড অর সাবস্টেন্স ইউজ, আর একটা হচ্ছে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। আউটলাইন ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল। সোশ্যাল, বায়োলজিক্যাল এর মধ্যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আসবে অ্যান্টিসাইকোটিক, মুড স্টেবিলাইজার এবং বেনজোডায়াজেপিন। ওকে, তারপরে আসবে সাইকোলজিক্যাল এর মধ্যে বেসিক্যালি সাইকো এডুকেশন টু দা, ভেরি ইম্পর্টেন্ট, সাইকো এডুকেশন টু দা ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ ফ্যামিলি মেম্বার্সকে এই ডিজিজ প্রসেসটা বোঝানো, যাতে তারা চিকিৎসাটা করায়। কারণ দেখা যায় যে যেহেতু এটি এপিসোডিক ইলনেস, সাধারণত পেশেন্টরা ওষুধ খেলেও ভালো হয়ে গেল, তারা ধরেই নেয় যে ভালো তো হয়ে গেছে, আর কেন ওষুধ খাবো, আর ওষুধ খায় না। দেখা গেলো আবার কয়েকদিন পর একটা এপিসোড হলো, আবার একই অবস্থা। চিকিৎসা, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15 বছর যাবত হয়, 2-3 মাস থাকে, চিকিৎসকরা ভালো হয়ে যায়। তো এই পেশেন্টকে যদি আমরা কমপ্লায়েন্স এনশিওর করতে পারি, মেডিকেশনের কমপ্লায়েন্স, নিয়মিত ওষুধ খায়, তাহলে কি হবে? যে ওষুধ খেলে যে আর হবেই না ব্যাপারটা তেমন না, কিন্তু ওষুধ খেলে তার এই হওয়ার প্রবণতাটা অনেকটাই কমবে। অর্থাৎ এমন হতে পারে যে একটা এপিসোড থেকে একটা এপিসোড তার হয়তো বছর বছর হচ্ছিল, রেগুলার ওষুধ খেলে এটা গ্যাপটা অনেক বেড়ে যাবে, হয়তো অনেক দিন পরে পরে হবে, এবং যখনই হবে সেটার সিভিয়ারিটিও থাকবে অনেক কম। দেখা যাচ্ছে যে সেটাও আর একটু ওষুধ অ্যাডজাস্ট করে নিলেই কন্ট্রোলে চলে আসছে, তাদেরকে হসপিটালাইজ করতে হচ্ছে না, সিভিয়ার ভায়োলেন্ট অ্যাগ্রেশন হচ্ছে না। কিন্তু আমরা অনেক পেশেন্টকে দেখতে পাই প্র্যাকটিক্যালি, যে দেখা যাচ্ছে তার শুধুমাত্র ড্রাগ কমপ্লেন্স না থাকার কারণে একবার হয় এবং তারা ভয়ঙ্কর এজিটেটেড হয়ে ভাঙচুর করে লাইফ থ্রেটেনিং অ্যাক্টিভিটি করে ফেলে, এবং তাদেরকে নিয়ে এই রাত বিরাতে হাত পা বেঁধে হাসপাতালে নিয়ে আসতে হয়। খুবই ট্রাবলসাম একটা ব্যাপার। আছে যে শুধু ড্রাগ যদি কমপ্লায়েন্স এনশিওর করা যেত, ঔষধ, তাহলে তারা একটা লম্বা সময় ভালো থাকতো, এবং যখন আবার মাঝে মাঝে ম্যানিয়ার এপিসোড ফিরে আসলেও এটা সিভিয়ারিটি হতো অনেকটাই কম, অতটা সিভিয়ার হতো না, যেটার জন্য তাদেরকে রাত বিরাতে হাসপাতালে নিয়ে আসতে হয়। এবং সাথে তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটি লাইফ,
তেমন একটা হ্যাম্পার্ড হতো না। ওকে, এন্ড সোশ্যাল হচ্ছে যে ওই যে তাদেরকে সোশ্যালের মধ্যে তাদেরকে সোশ্যালি তো রিহ্যাবিলিটেট করতে হবে। একটা মানুষ পাগল হিসেবে যদি পরিচিত হয়ে যায় তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর। তাদেরকে সোশ্যাল রিহ্যাবিলিটেশনের মধ্যে তাদের সোশ্যাল ইমিডিয়েট সার্কেলের মধ্যে এই ব্যাপারে সাইকো এডুকেশন দিতে হবে, মানে রোগ সম্পর্কে বলতে হবে যাতে সবাই কোঅপারেটিভ থাকে। তার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে, সাপোর্টেড এমপ্লয়মেন্ট। তার লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে। যেমন এই ধরনের পেশেন্টের কিন্তু আমাদের কয়েকটা জিনিস এনশিওর, একটা হচ্ছে ড্রাগ, নিয়মিত সে ওষুধ খাবে এবং সে ঘুমাবে। কারণ দেখা যাচ্ছে যে একটা কমন মানে যেটা ওষুধটাকে অ্যাগ্রাভেট করে সেটা হচ্ছে যে স্লিপ ডিস্টারবেন্স। এই ধরনের পেশেন্টের কোনোভাবেই স্লিপ ডিস্টারবেন্স করা যাবে না। তাদের স্লিপটা এনশিওর করতে হবে, স্লিপটা মাস্ট এনশিওর করতে হবে। তো শুধু স্লিপটা যদি এনশিওর করতে তাহলে তার ওভারঅল ডেইলি লিভিংটাকে কিন্তু মডিফাই করতে হবে। সে কখন ঘুমাবে, কখন উঠবে, কি ধরনের কাজ করবে। অর্থাৎ সে যদি এমন হয় যে রাত জেগে যেয়ে কাজ করছে, কয়েকদিন যাবত রাতের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তাহলে কিন্তু রোগটা আবার ফিরে আসতে পারে। সুতরাং এই ধরনের মানুষকে রাত জেগে কাজ করানো যাবে না। তাদের যত কাজ থাকবে দিনের বেলায়, ঠিক আছে, দিনের বেলায় কাজ থাকবে, রাতের বেলা কাজ করতে হবে না। তাকে প্রপার স্লিপের ব্যবস্থা করতে হবে। তাদেরকে অন্য কোনো স্ট্রেসও কিন্তু এই ধরনের ইয়েগুলো ইনডিউস হয় এই এপিসোড গুলো। সুতরাং তাকে স্ট্রেস যত কম দেওয়া যায়, তার মানে তাকে একটা সাপোর্ট এমপ্লয়মেন্ট লাগবে, ফ্যামিলি এবং ইমিডিয়েট সোশ্যাল সার্কেলটাকে কোঅপারেটিভ হতে হবে, স্লিপটা এনশিওর করতে হবে, সাপোর্টিং এমপ্লয়মেন্ট লাগবে। এই জিনিসগুলো আমরা সোশ্যাল থেরাপি বা সোশ্যাল ইন্টারভেনশনের মাধ্যমে এনশিওর করতে চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি তারা ট্রিটমেন্ট প্ল্যান। ওই সেম হোয়াট ইজ দ্য সাইকিয়াট্রিক ডায়াগনোসিস, ম্যানিয়া, তারপরে আউটলাইন ট্রিটমেন্ট সার্চ কেস যেটা বললাম, টু মুড স্ট্যাবিলাইজার এন্ড দেয়ার উইথ দেয়ার সাইড ইফেক্টস। তো যেমন এটা আমার মনে হয় আসলে বই থেকেই দেখে না যেতে পারে। যেমন টু কমন মুড স্ট্যাবিলাইজার, একটা আমরা বলবো মুড স্ট্যাবিলাইজারের মধ্যে একটা খুব কমনলি ইউজড মুড স্ট্যাবিলাইজার লিথিয়াম এবং সোডিয়াম ভ্যালপ্রয়েড এন্ড ভ্যালপ্রোইক অ্যাসিড। এটা তো লিথিয়াম যদি আসি, লিথিয়ামের যদি মুড স্ট্যাবিলাইজ কমন কয়েকটা সাইড ইফেক্ট বলি, লিথিয়ামের কমন কয়েকটা সাইড ইফেক্টস এর মধ্যে হচ্ছে ট্রেমর, এজিটেশন, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস মধ্যে এটা আসবে। তারপরে আরেকটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম হয়, হ্যাঁ, গয়টার হয় লিথিয়ামের। তারপরে লং টার্ম লিথিয়াম যারা এক্সপোজড, দে ডেভেলপ সাম ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ, লং ফর মেনি ইয়ার, 10, 15, 20 বছর যাবত খাচ্ছে, তাদের গ্র্যাজুয়ালি কিডনি ফাংশন ডিটেরিয়েট করে। এগুলো হচ্ছে মূলত কমন সাইড ইফেক্টস। মেটালিক টেস্ট, স্বাদে কিছুটা ভিন্নতা চলে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলি হচ্ছে মূলত লিথিয়ামের কিছু কমন সাইড ইফেক্ট। আমরা বই থেকে দেখলে আমরা গাইড বইস গুলিতে ডেফিনেটলি এই জিনিসগুলো কমনলি দেওয়া আছে। তারপর হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট। সোডিয়াম ভ্যালপ্রয়েটের মধ্যে আসলে সোডিয়াম ভ্যালপ্রয়েটের সাইড ইফেক্টস ভেরি লো, হ্যাঁ, খুবই কম কম। একটা হচ্ছে নশিয়া ভমিটিং, এটা লিথিয়ামেরও আসবে। সোডিয়াম নশিয়া ভমিটিং এটা একটা কমন কিছু সাইড ইফেক্টের মধ্যে। এই মানে সোডিয়াম ভ্যালপ্রয়েটের হচ্ছে সিডেশনটা হয়, কিছুটা ওয়েট গেইন, এটাও সোডিয়াম ভ্যালপ্রয়েট একটা সাইড ইফেক্ট। এছাড়া সোডিয়াম ভ্যালপ্রয়েটের কারণে অনেক সময় হ্যাপাটিক এনজাইম গুলো বাড়ে, অর্থাৎ এসজিপিটি এই এনজাইম গুলো রেইজ করে এবং দেখা যাচ্ছে যে নশিয়া ভমিটিং এটা ডেভেলপ করতে পারে, হ্যাপাটিক এনজাইম রেইজ করতে পারে। এবং এটা সাধারণত এটা একটা স্ট্রং কন্ট্রাইন্ডিকেশনস আছে, সেটা হচ্ছে উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজে কিন্তু দেয়া যায় না, কারণ তাদের এটা পিসিও মানে পলিসিস্টিক ওভারিটাকে ইনডিউস করে, ঠিক আছে। তারপরে লিথিয়াম অ্যান্ড কি বলে এটাকে এবং ভ্যালপ্রয়েট দুইটারই টেরাটোজেনিক ইফেক্ট আছে। এগুলো হচ্ছে মূলত সাইড ইফেক্ট। আমরা অনেকগুলোই বললাম এখানে, আমরা এগুলো লিখে দেওয়া যেতে পারে। আর এছাড়া আরো গুছিয়ে তো বইগুলোতে, গাইড বইগুলোতে বা টেক্সট বইগুলোতে দেয়া আছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারি।
আচ্ছা, 20 years university student with overactivity, pressure of speech, inflated self-esteem. Mention your most probable diagnosis. ওই যে ম্যানিয়া given outline treatment, name indications of ECT. ECT indications এর মধ্যে প্রথমেই আসবে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এর মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার সিভিয়ার ডিপ্রেশন উইথ সুইসাইডাল আইডিয়েশন অ্যাটেম্প্ট, এটা কিন্তু একটা ইন্ডিকেশন হচ্ছে ইসিটি। এবং দেখা যাচ্ছে সিভিয়ার ডিপ্রেশন ডিসঅর্ডার উইথ ফুড রিফিউজাল। ওকে, তারপর হচ্ছে এবং সিভিয়ার ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ মানে সাইকোমোটর রিটার্ডেশন, এগুলো হচ্ছে ইসিটি ইন্ডিকেশন ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে। তারপরে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট মেনিয়া উইথ লাইফ থ্রেটেনিং এক্সস্টন, দেখা যাচ্ছে কোনোভাবে উঠতে হচ্ছে না, প্রচন্ড এক্সস্টেড, সারাক্ষণ দৌড়াদৌড়ি হুড়াহুড়ি ছোটাছুটি করছে। তারপর হচ্ছে ফোর্থ লাইন এজেন্ট এজ সিজোফ্রেনিয়া। ওকে, সিজোফ্রেনিয়াতে ইসিটি ইন্ডিকেশনস আছে। কখন? শুরুতে কিন্তু আমরা সিজোফ্রেনিয়াতে ড্রাগস দিয়ে চেষ্টা করি। প্রথমে একটা ড্রাগস, প্রিফারেবলি সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ওটাতে কাজ না হলে আমরা আরেকটা ড্রাগস, দুই ধরনের ড্রাগস যদি কাজ না করে, থার্ড লাইন হিসেবে আমরা ক্লোজাপিন দিই। ক্লোজাপিনেও যদি কাজ না করে, তাহলে ফোর্থ লাইন হিসেবে দ্যাট ইজ ইন্ডিকেশন অফ ইসিটি। তার মানে আমাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট এবং যেখানে ফুড রিফিউজাল আছে, সুইসাইডাল সিভিয়ার সুইসাইডাল আইডিয়েশন অ্যাটেম্প্ট আছে, যেখানে ভেরি মানে পুয়ার সাইকোমোটর রিটার্ডেশন আছে, সেখানে আমরা দিতে পারি। মেনিয়ার মধ্যে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট মেনিয়া উইথ লাইফ থ্রেটেনিং এক্সস্টন, এবং সিজোফ্রেনিয়াতে অ্যাজ এ ফোর্থ লাইন এজেন্ট when fourth line agent when clozapine is not working অথবা clozapine resistant, সেক্ষেত্রে আমরা ইসিটি দিতে পারি। A patient presented with increased talk, overactivity, a self-important ideas for 15 days. What is your provisional diagnosis? Mania. 15 days. What type of delusion is common in such patient? Common delusion হচ্ছে delusion of grandiosity, যে সে রাষ্ট্রপতি হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে প্রেসিডেন্ট বারাক ওবামা, হ্যাঁ, সে আল্লাহর নবী, এই ধরনের ক্লেম করে থাকে, সে দেশের রাজা। হাউ উইল ইউ ট্রিট দিস কেস? ট্রিট যখন এসছে, তো ট্রিটমেন্ট হচ্ছে ওই যে আবার বললাম বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল। বায়োলজিক্যালের মধ্যে ড্রাগস আমরা এটা আলোচনা করেছি, রাইট? 4 সাইড ইফেক্টস অফ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, 4 সাইড ইফেক্টস বলেছে। আমি জাস্ট গ্রুপ ধরে আলোচনা করি, তাহলে এটা আলোচনা করাটা সহজ হবে। একটা হচ্ছে এদের কিছু গ্রুপ ধরে আলোচনা করলে, মানে এর মধ্যে অনেকগুলো আছে, আপনারা সুবিধা মতো লিখতে পারেন। যেমন অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট। অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট হিসেবে কি হয়? অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট হিসেবে এদের যেমন ইউরিনারি রিটেনশন হয়, ব্লারিং অফ ভিশন হয়, কনস্টিপেশন হয়, হ্যাঁ, তারপরে ডিক্রিজ সোয়েটিং এটা হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্টের জন্য হচ্ছে। অ্যান্টি অ্যাড্রেনার্জিক অর্থাৎ আলফা ব্লকার, আলফা 1 কেও ব্লক করে কিছু কিছু ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সেটার জন্য কি হবে? তাদের সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, ঠিক আছে? তারপরে কগনিটিভ ডিসফাংশন হতে পারে এবং সিডেশন হতে পারে অ্যান্টি মানে আলফা ব্লকিং এর জন্য। তারপরে অ্যান্টিহিস্টামিনিক কিছু অ্যাকশনস আছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সেখানে তাদের সিডেশন হয়, ওয়েট গেইন হয়, এবং তারা কিছু আমাদের যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে, এরকম চ্যানেলগুলোকে বন্ধ করে, ব্লক করে। আমাদের যে সোডিয়াম মানে যে চ্যানেলগুলো আছে সেল মেমব্রেনে, সেগুলোর কারণে মেমব্রেন স্ট্যাবিলাইজিং অ্যাক্টিভিটি, তার কারণে কিন্তু অ্যারিথমিয়া হতে পারে। হ্যাঁ, অ্যারিথমিয়া হতে পারে যদি সেটা আমাদের কার্ডিয়াক মাসেলের যে ধরনের চ্যানেলগুলো আছে এগুলোতে ব্লক করলে সেখান থেকে অ্যারিথমিয়া হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া। নিউরোনাল যে নিউরনস গুলোতে আছে সেখানে যদি এই সেল ব্লক করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল যে থ্রেশহোল্ড আছে, সে থ্রেশহোল্ডটাকে অনেক কমিয়ে ফেলে, এবং সিজার থ্রেশহোল্ড এক্সকিউজ মি সিজার থ্রেশহোল্ডকে কমিয়ে ফেলার জন্য তাদের মানে সিজার হতে পারে, খিঁচুনি হতে পারে।
তো 4টা সাইড ইফেক্ট অনেকগুলো বলে ফেলেছি। A newly diagnosed schizophrenic has come to follow up on antipsychotic tell adverse effect to look for how elevated antipsychotic tell the adverse effects you look for এমন এগুলো বইতে আছে সব ড্রাগস রিলেটেড। আমি যে অ্যান্টিসাইকোটিক আলোচনা করেছি tell the adverse effects you will look for। যেমন একটা অ্যান্টিসাইকোটিক দিলে একটা অ্যান্টিসাইকোটিক কিন্তু এই ফিচারস গুলো আছে। প্রথম হচ্ছে অ্যান্টি ডোপামিনার্জিক কিছু অ্যাক্টিভিটি আছে অ্যান্টিসাইকোটিক দিলে আমরা দেখব। অ্যান্টি ডোপামিনার্জিকের মধ্যে কমনলি হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট, যেমন অ্যাকিউট ডিস্টোনিয়া, অ্যাকাথিসিয়া, সিউডো পার্কিনসনিজম, টার্ডিভ ডিসকাইনেসিয়া, এগুলো হচ্ছে কিনা। তারপর হচ্ছে অ্যান্টি অ্যাড্রিনার্জিক, অর্থাৎ যে যারা আলফা ব্লক করে কিছু কিছু অ্যান্টিসাইকোটিক, সেই আলফা ব্লকের জন্য হচ্ছে ওই যে তাদের সেক্সুয়াল ডিসফাংশন, কগনিটিভ ডিসফাংশন, ওয়েট কি বলে ইয়ে মানে হাইপারসমনিয়া, এটা অ্যান্টিকোলিনার্জিক, সেখানেও কিন্তু ওই গ্লুকোমা, ব্লাডিং অফ ভিশন, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, এগুলো ডেভেলপ করে। অ্যান্টিহিস্টামিনিক অ্যাকশনস আছে। অ্যান্টিহিস্টামিনিক অ্যাকশনের মধ্যে হচ্ছে ওয়েট গেইন, সিডেশন। তারপরে আরো কিছু আছে, যেমন এরা প্রোল্যাকটিনকে বাড়িয়ে দেয়, হাইপার প্রোল্যাকটিনিমিয়া করে। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক গুলো হাইপার প্রোল্যাকটিনিমিয়ার জন্য কি হয়, তাদের লিবিডো ডিক্রিজ, লিবিডো হয়। তারপর হচ্ছে কি বলে গ্যালাক্টোরিয়া হয়। দেখা যাচ্ছে যে মেলদের ব্রেস্ট থেকে সিক্রেশন হচ্ছে, এবং আনম্যারিড গার্ল যাদের বাচ্চাও নাই তাদেরও দেখা যাচ্ছে যে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছে, এটা হতে পারে। তারপরে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি হয়। এবং অ্যান্টিসাইকোটিকের জন্য কিন্তু কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, বাট দো ইটস ভেরি রেয়ার। এবং কিছু কিছু অ্যান্টিসাইকোটিক সিজার থ্রেশহোল্ড কমায়, এবং এপিলেপসি প্রোন যাদের এপিলেপসি আছে তাদের সিজার বাড়িয়ে দিতে পারে। দোজ অ্যান্টিসাইকোটিক্স আর রিডিউস দ্য সিজার থ্রেশহোল্ড, যেমন কুইটিয়াপিন, ওলানজাপাইন, হ্যাঁ, এগুলো অনেকগুলো বলেছি। হাউ টু এলিভিয়েট অল দিস অ্যাডভার্স ইফেক্ট। অল দিস অ্যাডভার্স ইফেক্ট এলিভিয়েট করতে গেলে আসলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রিস্ক বেনিফিট রেশিও করতে হবে। আমাদেরকে এই ধরনের সাইড ইফেক্টস প্রোফাইল কম আছে এমন অ্যান্টিসাইকোটিক দিতে হবে। যেমন সেই হিসাবে ওইটা কিন্তু কমন সাইড ইফেক্টস তো টুকটাক থাকবেই। কোনো মেডিকেশন, যে কোনো মেডিকেশনের কিন্তু আসলে, যেহেতু ইটস এ কেমিক্যাল এজেন্ট, এটা কোনো না কোনো রকমের সাইড ইফেক্টস থাকবেই। এই যে আমরা সিম্পল বলছি নশিয়া, ভমিটিং, এটা যার হচ্ছে সেই কিন্তু যথেষ্ট সাফার করছে। কিন্তু আমরা কি বলছি যে এটা সেলফ লিমিটিং। আসলেও কিন্তু এটাই হচ্ছে দেখার বিষয় যে আমাদের রিস্ক এবং বেনিফিট কোনটাকে আমরা প্রাধান্য দেব। এখন এই হাউ টু এলিভেট অল দিস অ্যাডভার্স ইফেক্টস, এই যে একটা কোয়েশ্চেন, এটা আপনি কি বলেন তো? এখন কোন অ্যান্টিসাইকোটিক কি পাওয়া যাবে যেটা কোনো সাইড ইফেক্ট নাই? এখন আমি যদি কেস বাই কেস দেখতে হবে। এখন যার ইপিএসসি আছে বা ইপিএসসি প্রোন, আগে ইপিএসসি হয়েছে, তাকে আমাদেরকে এমন অ্যান্টিসাইকোটিক চুজ করতে হবে যার ইপিএসসি হবে না। ঠিক আছে? অর্থাৎ সেই ক্ষেত্রে যেমন ইপিএসসি কারা করে, ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক হ্যালোপেরিডল, ক্লোপ্রোমাজিন, ট্রাইফ্লুপ্রোজিন, এরা করে। হ্যাঁ, তা আমরা তো দিব সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক যাদের ইপিএসসি প্রবণতা কম। সেকেন্ড জেনারেশনের মধ্যে রিসপেরিডন, অ্যারিপিডল, যাদের কিছু ইপিএসসি টেন্ডেন্সি থাকে, তারপরে আমরা ওলানজাপিন, কুইটিয়াপিন, এই ড্রাগস গুলো চয়েস করি যাদের ইপিএসসি টেন্ডেন্সি কম। আবার যারা ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, যাদের ওয়েট গেইন, ডিসলিপিডিমিয়া, এগুলো সমস্যা আছে, তো আবার যেমন সেকেন্ড জেনারেশন মধ্যে ওলানজাপিন, কুইটামিন, এদের আবার ডিসলিপিডিমিয়া, ওয়েট গেইন, হ্যাঁ, ডায়াবেটিস মেলিটাস করার রিস্ক আছে। তাহলে তাদের ক্ষেত্রে আমাদেরকে আবার ওই ফার্স্ট জেনারেশনের মধ্যে হ্যালোপেরিডল, ট্রাইফ্লুপ্রোজিন, বা সেকেন্ড জেনারেশন মধ্যে রিসপেরিডন, এইসব ড্রাগস গুলো চয়েস করতে হবে। আবার যেমন এই ধরনের মেটাবলিক সিনড্রোম বা হচ্ছে কি বলে এটাকে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, এগুলো কোনোটাই করে না। কি বলে এটা, অ্যামিসালপ্রাইড, ভেরি গুড ড্রাগস, কিন্তু অ্যামিসালপ্রাইডের আবার কিউটি প্রলঙ্গেশন করে, অর্থাৎ যাদের কার্ডিয়াক অ্যাবনরমালিটিস আছে, হ্যাঁ, তাদেরকে আবার এটা দেয়া যাবে না, কারণ কিউটি প্রলঙ্গেশন করে, হুইচ মে ইনডিউস কার্ডিয়াক অ্যারিথমিয়া। তো এইভাবে তো আসলে সম্ভব না, তাই না? তো এইটা কোশ্চেনটা, হাউ টু এলিভেট অল দিস অ্যাডভার্স ইফেক্ট, এটা কি হয় নাকি? এমন কোন স্ট্র্যাটেজি আছে সমস্ত অ্যাডভার্স ইফেক্ট চলে যাবে? এই প্রশ্নগুলো কারা করে, এটা আমার আসলে কি, আপনারা যারা এখন আন্ডার গ্রাজুয়েটে পড়ছেন, যখন পজিশনে আসবেন, বা যারা আসলে এই জিনিসগুলো খেয়াল করে, আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে কোশ্চেন দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে এখানে আমাদের একাডেমিক সেক্টর কতটা যত্নের ঘাটতি, ভীষণ
অল দিস অ্যাডভার্স ইফেক্ট এলিভেট করার মতো কোনো স্ট্র্যাটেজি কি আছে? এই জিনিসগুলো আমি বললাম সেটা কেস বাই কেস দেখতে হবে আসলে। Your professor asked two patients who is on recycled medicine and is complaining of side effects. What side effects you would look for? How will you treat this patient? বুঝেন, এটা কোনো প্রশ্ন হলো? Anticyclic medications and is complaining of side effects. কি side effects? একটা মানুষের কি সমস্ত side effects হবে? Is it possible ever? And what side effects you would look for? আমি যখন দেখবো ডেফিনেটলি আমি সমস্ত সাইড ইফেক্ট, হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট, আমি কি ট্রিট করব, কি সাইড ইফেক্টস সেটা তো বলা নাই, কমপ্লিটলি ভেগ একটা কোয়েশ্চেন। Just after engagement of marriage, a young lady of 20 years has developed talkativeness, decreased sleep, overactivity, irritability, and grandiose delusion. Again, two differential diagnoses. Two differential diagnosis, write down two common drugs using this is mania. Okay, mania আর হচ্ছে এটা আমরা ম্যানিয়াই বলবো। টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই যে এইগুলি হচ্ছে এটার ম্যানিয়া, তাতে সন্দেহ নাই। এখন ম্যানিয়া ডিউ টু বাইপোলার ডিসঅর্ডার নাকি ম্যানিয়া ডিউ টু সাবস্টেন্স ইউজ অর এনি মেডিকেশন ইউজ অর মেডিকেল কন্ডিশন। হোয়াট, রাইট ডাউন টু কমন ড্রাগস ইউজড ইন দিস কেস। কমন ড্রাগস অ্যান্টিসাইকোটিক এবং মুড স্টেবিলাইজার। রাইট ডাউন টু টু কমন সাইড ইফেক্টস। কিসের কমন সাইড ইফেক্টস? অ্যান্টিসাইকোটিকের অনেক, মুড স্টেবিলাইজারের অলরেডি আলোচনা করেছি। হাউ উইল ইউ কাউন্সিল দ্য প্যারেন্ট অফ দিস পেশেন্ট? হোয়াট মাইট বি দ্য পসিবল আউটকাম অফ দিস? পসিবল আউটকাম হচ্ছে ওই যে ম্যানিয়া, এটা ইউজুয়ালি একটা ম্যানিয়া পারসিস্ট করে আপ টু 6 মান্থস ইউজুয়ালি, অর্থাৎ ট্রিটমেন্ট না করলেও 6 মাসের মধ্যে ভালো হয়ে যাবে, ট্রিটমেন্ট করলে আরো আগে ভালো হবে। কিন্তু ওই যে বললাম যে ম্যানিয়া যেহেতু একটা এপিসোডিক ইলনেস, অ্যাজ ইট ইজ অ্যান এপিসোডিক ইলনেস ইন নেচার, সো দেয়ার ইজ হাই প্রবাবিলিটি অফ হ্যাভিং ফার্দার এপিসোডস। তো কি ধরনের দেখা যাচ্ছে যে একটা 20 বছরে সাধারণত 90% ম্যানিক পেশেন্টের they usually experience further episodes, 90%। এটা একটা আউটকাম। অর্থাৎ 10 জনে 9 জনেরই, অর্থাৎ 10 জনে একজনের যে একটা এপিসোড যে আর হবে না ওই জীবনে, কিন্তু বাকি 9 জনে কিন্তু আরো একাধিক এপিসোড হবে। আর একাধিক এপিসোড কয়টা হবে? সাধারণত 20 বছরের স্টাডিতে দেখা গেছে যে ম্যানিক পেশেন্টের প্রায় 10টা এপিসোড পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 25 বছরের স্টাডিতে, 25 বছর ফলো আপ করে দেখা গেছে যে 25 বছরের 10টা পর্যন্ত হতে পারে। সবারই 10টা হবে তা কিন্তু না, কারো তো 2টা হলো, 3টা হলো, কারো 10-এর বেশি হলো, কারো বছরে 1-2 বার করে হয়। হ্যাঁ, গ্রসলি এটা হচ্ছে তার আউটকাম। সো আমরা যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি, আমরা বলবো ম্যানিয়া, and mania due to bipolar disorder or mania due to substance induced or medication induced or general medical condition. A 24 years old male is, অথবা গ্র্যান্ডিওস ডিলিউশনস বলেছে, তো আমার মনে হয় আমরা ম্যানিয়া বলতে পারি, সিজোফ্রেনিয়া বলতে পারি। ওকে, বা সিজো এফেক্টিভ ডিসঅর্ডার, এটা বলাটা সেফ হবে এখানে। A 24 years old male is complaining of strange experience over the past year. Strange experience over the past year, এক বছরের মধ্যে কিছু স্ট্রেঞ্জ, কি ধরনের স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স? পেশেন্ট হিয়ার্স হিজ থট স্পোকেন অ্যালাউড, অর্থাৎ সে যা চিন্তা করছে সেটা আবার মনে হচ্ছে শুনতে পাচ্ছে, সে তার চিন্তাগুলোই তার কানে বাজছে, তার চিন্তাগুলি কথা আকারে কানে ফিরে আসছে এবং সে শুনছে সেটা। Therefore other people can hear his thought as well. সুতরাং সে ভাবছে যে আমি যেহেতু শুনতে পাচ্ছি আমার চিন্তাগুলো, এগুলো বোধহয় অন্যরাও শুনে যাচ্ছে। What is your diagnosis? A diagnosis schizophrenia. কারণ হিয়ারিং থট স্পোকেন অ্যালাউড, এটা একটা স্নাইডার্স ফাস্টিং সিম্পটম বলে আছে। স্নাইডার সাহেব উনি কিছু সিম্পটমস কে বলেছিলেন, একটা লিস্ট আছে, যে সেই সিম্পটম গুলির একটাও যদি থাকে ধরে নেওয়া হয় যেটা মেজোসাইকোটিক ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার এবং একটা সিজোফ্রেনিয়া। সেটা এর মধ্যে একটা হচ্ছে হিয়ারিং থট স্পোকেন অ্যালাউড। What are the fasting symptoms of this condition? Which drugs are used for this disorder? And what are the major side effects?
which drugs মানে antipsychotic drugs and what are the major side effects, এটা আমি আলোচনা করেছি। আর ওই যে বললাম ফার্স্ট র্যাঙ্ক সিম্পটমস মানে হচ্ছে স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম। স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম এটা যদি বইতে লেখা থাকে ভালো কথা, না লেখা থাকলে আমরা এটা পরে ডিসকাশন করব বা এই এখনই ডিসকাশন করে নিতে পারি। একটা হচ্ছে এই যে হিয়ারিং থট স্পোকেন অ্যালাউড, তারপরে হচ্ছে থট ইনসারশন উইথড্রল এন্ড ব্রডকাস্টিং, তারপরে হচ্ছে প্যাসিভিটি ফেনোমেনা বা ডিলিউশন অফ কন্ট্রোল, তারপরে হচ্ছে ডিলিউশনাল পারসেপশন। এইগুলো হচ্ছে স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম। তারপর হচ্ছে থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন, এটাও একটা স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিম্পটম। After breaking of love affair, a young female college student was missing and found by the police 40 miles apart from her house after 2 days. When inquired about, she was unable to mention her identity and whereabout. An appropriate investigation reveals no morbidity. What is your provisional diagnosis? How will you manage this case? এটা আই মাস্ট সে এই কোয়েশ্চেনটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা কোনোভাবেই ডাজন্ট মেক এনি সেন্স। আই মাস্ট সে আন্ডার গ্রাজুয়েট লেভেলে সাইকিয়াট্রিতে এই কোয়েশ্চেনটা দেয়া নেভার ডাজন্ট মেক এনি সেন্স। ইটস ভেরি রেয়ার কন্ডিশন। ইভেন সাইকিয়াট্রিস্ট ফিল প্রবলেমস ডিলিং দিস কেসেস। সুতরাং এটা আই মাস্ট express my disappointment. সেটা আসলে এটা হচ্ছে dissociative identity disorder, ওকে? ডায়াগনোসিসটা এবং হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস অফ আইডেন্টিটি ডিসঅর্ডার, হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস মানে হিস্ট্রি, তার ডায়াগনোসিস মানে কি বলে ফিজিক্যাল এক্সামিনেশন তো বলে কিছুই পায় নাই, সাইকিয়াট্রিক ইনভেস্টিগেশনস এর মধ্যেও হচ্ছে ওই যে তার মানে সাইকিয়াট্রিক ইনভেস্টিগেশন থেকে আসবে তার মানে আইডেন্টিটি এর ভ্যারিয়েবলস নিয়ে সমস্যা। এন্ড ট্রিটমেন্ট হচ্ছে এটার অ্যাবসলিউট ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি। Mention 2 important motor symptoms of deficits of conversion disorder. And motor symptoms of deficit of conversion disorder কি প্যারালাইসিস হতে পারে, হ্যাঁ, তারপরে মিউটিজম হতে পারে, কথা বলতে পারছে না, হাত পা বা তার ইয়ে হতে পারে। ডেফিসিট সিম্পটম, ডেফিসিটস অফ ওই যে বা ডেফিসিটস এর মধ্যে এটি আসবে, মিউটিজম হবে, কথা বলতে পারছে না, এবং হচ্ছে কি বলে উইকনেস অর প্যারালাইসিস, এই দুটো আমরা বলতে পারি। মেনশন টু ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন ট্রু সিজার এন্ড সিডো সিজার। হ্যাঁ, এটা একটা কমন জিনিস, ট্রু সিজার এন্ড সিডো সিজার। এটা কেন কমন, মানে এটা সবচেয়ে দুইটা জিনিস হচ্ছে যেটা মাস্ট সিজারে, মানে সিডো সিজার কখনোই তৈরি করা সম্ভব না, কিন্তু সিজারে থাকে ইউজুয়ালি। আর বাকি যতগুলি কমনলি সিজার এবং সিডো সিজারের মধ্যে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই জিনিসটা একটু আলোচনা করছি। সিজার সিডো সিজারের মধ্যে আমরা পাই যেমন ইউজুয়ালি সিডো সিজার গুলিতে মানে টাং বাইট থাকে না, সিডো সিজারে ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে না, হ্যাঁ, কিন্তু এগুলি সবই আবার থাকতে পারে, একদম অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট না। যেমন দেখা যাচ্ছে যে সিডো সিজারও ইউরিনেশন হতে পারে, সিডো সিজারে সাধারণত দেখা যাচ্ছে টাং বাইট থাকে ইউজুয়ালি টিপ অফ দ্য টাং, কিন্তু সিডো সিজারে আনকনশাস হতে পারে, সিডো সিজারে ফল হতে পারে, সিডোরে ইনজুরি টু দ্য হেড অথবা আদার ইয়েতে হতে পারে। কিন্তু দুইটা জিনিস কখনোই তৈরি করা সম্ভব না, যেটা কেবলমাত্র অ্যাবসলিউটলি ট্রু সিজারে থাকে। অ্যাবসলিউটলি, আবারও বলছি, এটা কখনোই ইট ক্যানট বি ফিন্ড আউট and it cannot be produced intentionally. সেটা হচ্ছে একটা হচ্ছে যে সিডো সিজার নেভার হ্যাপেন্স ডিউরিং স্লিপ, ট্রু সিজার স্লিপে হতে পারে এবং অনেক সময় হয়, এবং সায়ানোসিস, কারণ আপনি জীবনেও কখনো সায়ানোসিস তৈরি করতে পারবেন না, কিন্তু যেটা ট্রু সিজার, জেনারেল টনিক ক্লনিক সিজার, তাতে কিন্তু সায়ানোসিস হতে পারে।
এবং জিটিসিএস এ সাইনোসিস একটা কমন ফিচার। তো কিন্তু সিউডো সিজারে আপনি সাইনোসিস কখনোই ইউ ক্যানট ফিনিং আউট অফ সাইনোসিস। আর হচ্ছে কোনটা বললাম, ম্যানেজ দিস কেস। ম্যানেজ দিস কেস যে বলে ওটা অনেক হিউজ, মানে ম্যানেজ দিস কেস হিস্ট্রির মধ্যে তো আসলো, ফিজিক্যাল এক্সামিনেশনে কিছুই পাওয়া যাবে না, তারপরে ইনভেস্টিগেশনস কিছু আসবে না, তার আগে মেন্টাল স্ট্রেস এক্সামিনেশনের মধ্যে সে ডিসওরিয়েন্টেড থাকতে পারে, তার আইডিয়া নিয়ে সমস্যা থাকতে পারে, কিন্তু মুড, তার থট পারসেপশন এগুলো নর্মাল থাকবে। তারপরে তার কগনিটিভ ফাংশন দেখা গেলে তার কিছু ডিসওরিয়েন্টেশন থাকতে পারে, হ্যাঁ, তার মেমোরি কিছুটা ইম্পেয়ার থাকতে পারে, কনসেন্ট্রেশন অ্যাটেনশন স্প্যানে সমস্যা হতে পারে, এবং ইনসাইট ইট মে বি ইম্পেয়ার্ড, কারণ সে তো কিছুই মনে করতে পারছে না। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখবো যে তার ফিজিক্যালি, এখানে সবচেয়ে ক্রুশাল হচ্ছে তার মানে তার ফিজিক্যাল এক্সামিনেশনসটা দেখা যাচ্ছে তার কোনো রকম ফোকাল নিউরোলজিক্যাল সাইন নাই, হ্যাঁ, যেটার কারণে সে এরকম ড্রাউজি বা এরকম ফরগেটফুলনেস ডেভেলপ করতে পারে, যদি কোনো রকম আপার নিউরোলজিক্যাল সাইন্স, আপার মোটর নিউরন লেশন বা এনি সর্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমস প্রবলেমস থাকে, ঠিক আছে? তো সেটা পাওয়া যাবে না। প্লাস হচ্ছে এরকম একটা স্ট্রং হিস্ট্রি যখন এভিল করা যাবে, তখনই আমাদের ডায়াগনোসিসটা করাটা খুব সহজ হবে। আফটার ব্রেকআপ ওই একই জিনিস, মেনশন টু প্রেজেন্টেশন অফ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া থাকে, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি প্রবলেমস থাকে, এগুলো হচ্ছে, তারপর ডিপার্সোনালাইজেশন, ডিরিয়েলাইজেশন এগুলো থাকে, পারসিভড লস অফ কনসিয়াসনেস, কনভালশন, বডি রোলিং মুভমেন্ট। অন প্রপার কাউন্সিলিং এন্ড লেটার এক্সামিনেশন, হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোস, এটা হচ্ছে কমনলি কনভার্সন ডিসঅর্ডার। মেনশন টু প্রেজেন্টেশন অফ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কনভার্সন ডিসঅর্ডার কিন্তু আসলে আমাদের ডিএসএম অনুযায়ী আলাদা জিনিস। রাইট ডাউন টু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটোফর্ম ডিসঅর্ডার বলে এখন আর কোনো ডিসঅর্ডার নাই, এটা হচ্ছে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার, এবং এটা এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। আমরা যদি টু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি বলে, আসলে যে প্রথমত সোমাটিক সিম্পটমস থাকবে, হ্যাঁ, এবং মানে এটার জন্য তাদের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে। How will you manage case of conversion disorder? ওকে, এরপরে কোশ্চেন গুলো কি মানে আজকে আমরা, এরপরে হচ্ছে কনভার্সন ডিসঅর্ডারই মনে হয়, ফেলিং এক্সামিনেশন, ওকে। এরপরে ডিভোর্স, ফিমেল এক্সামিনেশন প্রফেশন, শি ইজ এই মুভ টু, এরপরে সিনারিও গুলো হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার নিয়ে। সুতরাং আমার মনে হয় কনভার্সন ডিসঅর্ডার নিয়ে একটু ডিটেইলস পড়া দরকার। তো আজকে আর না বলি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কোনটা বেশি হয়েছে, আমাদের সিনারিও প্রায় শেষ হয়ে এসছে। আমার ধারণা সিনারিও গুলো আর 2টা ক্লাস নিলে সিনারিও গুলো সব শেষ হয়ে যাবে। So in the next class, we will discuss about conversion disorder and what else coming. Okay, so we can stop tonight. Thank you and goodbye. আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা তারপর যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা অ্যাক্সিসকে জমা দেবেন বা অ্যাক্সিসকে নক করবেন। অ্যাক্সিস সেই কোয়েশ্চেন গুলোকে বা স্পেসিফিক কোয়েশ্চেন গুলোকে আমার কাছে পৌঁছে দিলে আমি সেইগুলোর উপর আলাদা করে আলোচনা করতে পারি। থ্যাংক ইউ, গুড নাইট।